আজকে আমরা আলোর আরও এক ঘটনা আলোর প্রতিসরণ সম্পর্কে পড়তে যাচ্ছি। আলো যখন এক সমসত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে চলাচল করে, সমসত্ব এবং স্বচ্ছ হওয়ার জন্যে প্রত্যেক জায়গায় আলোর বেগ সমান থাকে, আলো তখন সরলরেখা বরাবর চলতে পারে। কিন্তু আলো যখন এক সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করার চেষ্টা করে, যেহেতু দুইটা মাধ্যমের আলোকীয় ঘনত্ব আলাদা হয়, তখন আলোর বেগ পরিবর্তন হয়ে যায় এবং আলো সরলরেখা বরাবর চলতে পারে না, আলো দিক পরিবর্তন করে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে, যার সংজ্ঞা এখানে দেওয়া আছে। আলো যখন এক সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে অন্য সমসত্ব স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, এটা মনে করো এক সমসত্ব স্বচ্ছ মাধ্যম, এটা আরেক মাধ্যম, আর এটা মাঝখানে বিভেদ তল আছে তাদের। যখন বিভেদ তলে আপতিত হবে, এটা আপতিত রশ্মি, তখন সেই বিভেদ তল থেকে আলোক রশ্মিটা হয় কিছুটা অবিলম্বের দিকে চলে আসবে, নয়তো অবিলম্ব থেকে কিছুটা দূরে সরে যাবে। এখানে অবিলম্ব মানে কি বলতে চাইছি, যেই বিন্দুতে এসে আলোক রশ্মিটা পড়ছে তাকে আপতন বিন্দু বলা হয়েছে, এবং আপতন বিন্দুতে বিভেদ তলের উপরে যে 90 ডিগ্রি আঁকা হয়, যে লম্ব আঁকা হয়, তাকে অবিলম্ব বলা হয়েছে। তো আলোক রশ্মি হতে পারে কিছুটা অবিলম্বের দিকে সরে আসবে, নয় অবিলম্ব থেকে দূরে চলে যাবে, আলো সরলরেখা বরাবর চলবে না। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিসরণ কেন হয় আমি আবারও বলছি। আলো যখন এক সমসত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে যাবে, যেখানে মাধ্যমের প্রত্যেক জায়গার ঘনত্ব সমান, তো আলোর প্রত্যেক জায়গায় বেগও সমান হবে, তখন আলো সরলরেখা বরাবর চলবে। কিন্তু আলো যদি একটা নতুন মাধ্যমে প্রবেশ করে, যার আলোকীয় ঘনত্ব আগের মাধ্যমের ঘনত্ব থেকে আলাদা আছে, তখনই আলো আর সরলরেখা বরাবর চলতে পারবে না, কারণ তখন আলোর বেগ পরিবর্তন হবে। বেগ পরিবর্তন হলে আলো সরলরেখায় চলতে পারে না। আচ্ছা, লঘু থেকে ঘন মাধ্যমের প্রতিসরণে কী হয় এবং ঘন থেকে লঘু মাধ্যমের প্রতিসরণে কী হয় আমাদের জানতে হবে। লঘু থেকে ঘন মাধ্যমের প্রতিসরণের সময় আপতিত রশ্মি সরলরেখা বরাবর দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে না, প্রতিসৃত রশ্মিটা কিছুটা অবিলম্বের দিকে গা ঘেঁষে চলে আসে। আর যখন ঘন থেকে লঘু মাধ্যমে আলো প্রবেশ করে, তখন আপতিত রশ্মি আবারও সরলরেখা বরাবর চলতে পারে না। যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, সেটা অবিলম্ব থেকে কিছুটা দূরের দিকে সরে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আই দ্বারা আমি বুঝাচ্ছি আপতন কোণ এবং আর দ্বারা বুঝাচ্ছি আমি প্রতিসরণ কোণ। এখানেও তাই আই দ্বারা আপতন কোণ, আর দ্বারা প্রতিসরণ কোণ। আচ্ছা, এখানে প্রতিসৃত রশ্মি আর অবিলম্বের মাঝখানে কোনটা প্রতিসরণ কোণ, আর আপতিত রশ্মি এবং অবিলম্বের মাঝখানে কোনটাকে আপতন কোণ বলা হয়েছে। এখানে তোমরা মনে করতে পারো এটা এস কেন লিখে রাখছো, এটা এস না, এটা ডেল্টা চিহ্ন আছে, গ্রিক অ্যালফাবেট ডেল্টা। ডেল্টা দ্বারা চ্যুতিকোণ বোঝানো হচ্ছে। চ্যুতিকোণ কথার অর্থ কী আছে, আপতিত রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে যদি সরলরেখা বরাবর প্রবেশ করতো, তাহলে যেই রেখা দিয়ে যেত আর অ্যাকচুয়ালি বা যেখান দিয়ে যাচ্ছে তার মাঝখানে যে কোণটা সৃষ্টি হচ্ছে, যে কৌণিক চ্যুতি বা রাস্তা থেকে ভটকে গেছে, সেই কোণটাকে বলা হয়েছে চ্যুতিকোণ, যেটাকে ডেল্টা দ্বারা ডিনোট করা হয়েছে। একে ইংরেজিতে বলা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। আচ্ছা, মনে রাখার বিষয়, যখন লঘু থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করে, আমরা দেখতেই পারছি পিকচার অনুযায়ী, লঘু থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করলে আই বড় হয় আর ছোট হয়, এবং আইয়ের মানটা পাওয়া যায় আর আর ডেল্টা প্লাস করে। আর আলো যদি উল্টা ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তখন সেই ক্ষেত্রে আর বড় হয়, আই ছোট হয়। এই ক্ষেত্রে আইয়ের মান পাওয়া যাবে আর থেকে ডেল্টা মাইনাস করে, যেখানে ডেল্টা চ্যুতিকোণ। আচ্ছা, প্রতিসরণ যখন হয়, তখন আলোর কোন কোন ধর্মের পরিবর্তন হয় আর কোন কোন ধর্মের পরিবর্তন হয় না, সেটা পড়তে হবে। পরিবর্তন হওয়া ধর্মের মধ্যে পড়ে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়, আলোর বেগ পরিবর্তিত হয়। আর আলোর কোন ধর্ম পরিবর্তিত হয় না, যেহেতু আলো একটা তরঙ্গ, তার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকবে, সেই কম্পাঙ্ক প্রতিসরণের পর পরিবর্তিত হয় না, কারণ কম্পাঙ্ক আলোক উৎসের উপর নির্ভরশীল, ওটা মাধ্যমের উপর নির্ভরশীল না। তাই মাধ্যম পরিবর্তন হলে কম্পাঙ্ক পরিবর্তিত হয় না। এবার আমাদের পড়তে হবে আলোর প্রতিসরণের সূত্র সম্পর্কে। আলোর প্রতিসরণের দুটি সূত্র আছে। নাম্বার 1, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে। তোমরা যদি একটু আগের পিকচারটা মনে করে থাকো, এটাকে বলা হয়েছে আপতিত রশ্মি, এটাকে বলা হয়েছে প্রতিসৃত রশ্মি, এবং এটাকে বলা হয়েছে আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব। এই তিনটা একই সমতলে থাকবে। একই সমতল অর্থাৎ একটাই তলে থাকবে, তলের পরিবর্তন হবে না। ফর্মুলা নাম্বার 2 কি আছে, একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে এবং দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকবে। এই সাইন কি আছে, সাইন একটা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও, যেটা তোমরা পরবর্তীতে ট্রিগোনোমেট্রির আন্ডারে পড়বে। আর এই যে ধ্রুবকটা তুমি পাচ্ছ, এই ধ্রুবককে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। কার সাপেক্ষে? প্রথম মাধ্যমের সাপেক্ষে। আমরা এই ধ্রুবকটাকে মিউ চিহ্ন দ্বারা প্রকাশ করছি। এটা ইউ না, এটা মিউ চিহ্ন আছে। মিউ 2 উইথ রেসপেক্ট টু 1 বলে ডাকি এটাকে আমরা। অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে।
আমরা এই জিনিসটা কি বলছি, μ2 উইথ রেসপেক্ট টু 1, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে। কি করে বের করা হয়, সাইন আই বাই সাইন আর, মানে আপতন কোণের সাইন আই এর সাইন আর প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর এর অনুপাত নিয়ে। আচ্ছা, এই যে প্রতিসরাঙ্ক আছে, প্রতিসরাঙ্ক বের করে আরও একটা ফর্মুলা আমাদের কাছে আছে, যে μ2 উইথ রেসপেক্ট টু 1 বের করার জন্য সেকেন্ড ফর্মুলা কি আছে, প্রথম মাধ্যমে আলোর বেগ, মানে যেই মাধ্যম থেকে আলোটা প্রথমে চলা শুরু করছিল সেই মাধ্যমে আলোর বেগ কতখানি আছে, বাই দ্বিতীয় মাধ্যমে যখন আলো প্রবেশ করলো তখন আলোর বেগ কতখানি আছে, এই দুটোর অনুপাত নিলেও আমরা μ2 উইথ রেসপেক্ট টু 1 বা দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক পেতে পারি প্রথম মাধ্যমের সাপেক্ষে। আচ্ছা, পরম প্রতিসরাঙ্ক কাকে বলে আমাদের জানতে হবে। প্রতিসরাঙ্ক নির্ণয়ের সময় আমরা যদি প্রথম মাধ্যম হিসেবে শূন্য বা বায়ু মাধ্যম ধরে নিই, তখন দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলা হয়। কি বলতে চাইছি, আমরা এতক্ষণ যে সাইন আই বাই সাইন আর প্রথম মাধ্যমে আলোর বেগ বা দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ এই সব বের করছি, এই যে প্রথম মাধ্যম বলে যাচ্ছি, যেই মাধ্যম থেকে আলো দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে, ওই প্রথম মাধ্যমকে যদি আমি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ধরে নিই, তারপরে যদি দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক আমি বের করি, তাহলে যে প্রতিসরাঙ্কটা বের হবে তাকে বলা হবে পরম প্রতিসরাঙ্ক। যেমন এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, মিউ পরম প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু সি বাই ভি, মানে দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ আর উপরে সি দ্বারা বোঝানো হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ। এই শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ সেম হয়, যার মান হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ইউনিভার্সে সবথেকে বেশি স্পিডে চলা সবথেকে বেশি স্পিড এটাই আছে, আলোর শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে বেগ যেটা আছে ইউনিভার্সের সবথেকে গতিশীল এটাই। আচ্ছা, যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক যত বেশি তার আলোকে বিচ্যুত করার ক্ষমতা তত বেশি হয়ে থাকে। প্রতিসরাঙ্ক মানে কি বুঝি, রাস্তা থেকে ভটকায় দেওয়ার ক্ষমতা কোন মাধ্যমের কত বেশি আছে, যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক যত বেশি সে আলোকে তত বেশি রাস্তা থেকে চ্যুত করতে পারবে। আচ্ছা, পরম প্রতিসরাঙ্কের মান কখনো 1 থেকে কম হতে পারে কি, কখনোই 1 থেকে কম হতে পারে না। তার পিছনে কারণ কি আছে, আমরা দেখতে পাচ্ছি মিউ বা পরম প্রতিসরাঙ্কের ফর্মুলা হচ্ছে সি বাই ভি, যেখানে সি হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ, যেটা ইউনিভার্সে এক্ষুনি বললাম সব থেকে বেশি। তো এর থেকে বেশি মানের বেগ কোনো মাধ্যমে হতে পারে না আলোর, এই জন্য ভিটা সর্বদা সি এর থেকে কমই হবে, অর্থাৎ পরম প্রতিসরাঙ্কের মান হয় 1 থেকে বেশি হবে, 1 থেকে কম হওয়া সম্ভব না। আচ্ছা, হীরের প্রতিসরাঙ্ক 2.4 কথার অর্থ কি, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। খুব সহজেই বলে দেবে যে শূন্য মাধ্যমে আলোর বেগ বা বায়ু মাধ্যমে আলোর বেগ এবং হীরে মাধ্যমে আলোর বেগের অনুপাতকেই বলা হবে হীরের প্রতিসরাঙ্ক। তো এই ক্ষেত্রে বলে দেবে যে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং হীরে মাধ্যমে আলোর বেগের অনুপাত 2.4, হীরের প্রতিসরাঙ্ক 2.4 কথার অর্থ। এবার প্রতিসরণ সম্পর্কে আমাদের আরও কিছু এক্সট্রা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে কোন কোন শর্তে আলোর প্রতিসরণ হয় না। দুটা শর্ত আছে যখন আলোর প্রতিসরণ হয় না। নাম্বার 1, যদি আপতিত রশ্মি বিভব তলের উপর লম্বভাবে পড়ে বা আপতন কোণের মান 0 হয়, একদম বিভব তলের উপর 90 ডিগ্রিতে এসে আলোক রশ্মি পড়লো, তখন সেই ক্ষেত্রে আলোর প্রতিসরণ হয় না, অর্থাৎ সরলরেখা বরাবর আলোক রশ্মি বেরিয়ে যাবে সেখান থেকে। আর নাম্বার 2 শর্ত, যখন দুই মাধ্যমের আলোকীয় ঘনত্ব, যেই মাধ্যম থেকে আসছে এবং যেই মাধ্যমে প্রবেশ করছে, দুই মাধ্যমের আলোকীয় ঘনত্ব যদি একই থাকে, সেই ক্ষেত্রে আলোর প্রতিসরণ দেখা যায় না। নেক্সট আমরা পড়তে চলছি সংকট কোণ সম্পর্কে। সংকট কোণ কাকে বলে, আলো যখন ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তো যাওয়ার সময় যদি অবিলম্ব থেকে দূরে সরে যায়, কখনো কখনো কোনো আপতন কোণের মানের জন্যে প্রতিসৃত রশ্মিটা, মানে যে রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার কথা ছিল, সেটা অবিলম্ব থেকে দূরে যেতে 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 বিভব তল বরাবর ঘেঁষে চলে যায়। তো আপতন কোণের যে নির্দিষ্ট মানের জন্য এই ঘটনাটা ঘটে, অর্থাৎ প্রতিসৃত রশ্মিটি দ্বিতীয় মাধ্যমে না ঢুকে দ্বিতীয় মাধ্যম এবং প্রথম মাধ্যমে বিভব তল ঘেঁষে চলে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণে মান 90 ডিগ্রি হয়, তখন আপতন কোণে সেই নির্দিষ্ট মানকে বলা হয় সংকট কোণ। আর তার পরবর্তী ঘটনা কি আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার জন্যও ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করতে হবে আলোক রশ্মিকে। তা আলোক রশ্মি যখন ঘন থেকে লঘু মাধ্যমে যায়, তখন আপতন কোণের মান যদি সংকট মান থেকে বেশি হয়ে যায়, তো একটু আগে আমি বললাম সংকট কোণ মানে কি আছে, আপতন কোণের সেই মান যার জন্য প্রতিসৃত রশ্মিটা বিভব তল ঘেঁষে যাবে। তো যদি এই ক্ষেত্রে সংকট কোণকে ছাড়িয়ে আপতন কোণ হয়, তাহলে আলোক রশ্মির কোনো অংশই প্রতিসৃত হবে না, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে না, না বিভব তল ঘেঁষে যাবে, ওটা আরও কিছুটা উপরের দিকে উঠে আসবে, অর্থাৎ আলোক রশ্মির পুরো অংশটাই আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে। আর এই ক্ষেত্রে যে প্রতিচ্ছবিটা পাওয়া যাবে বা প্রতিবিম্ব পাওয়া যাবে, সেটা নর্মাল প্রতিফলন থেকে অনেক বেশি চকচকে দেখায়। এই ঘটনাকে বলা হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ইংরেজিতে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো আমি কি বললাম আরেকবার রিভাইজ করে নিচ্ছি।
আলোক রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের মান যদি সংকট কোণ থেকে বেশি হয়, তাহলে আলোর কোনো অংশে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে না, সম্পূর্ণটাই প্রথম মাধ্যমে ফিরে আসে। এবং এই ক্ষেত্রে যে চিত্র উৎপন্ন হচ্ছে, প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে, সেটা অনেক বেশি নর্মাল প্রতিবিম্ব থেকে চকচকে হয়। আলোর এই ঘটনাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার দুটো শর্ত কী কী, তো তোমরা বলবে আলোকে ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করতে হবে, আর আলোর আপতন কোণের মানটা সংকট কোণ থেকে বেশি হতে হবে। আচ্ছা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আমরা কোথায় দেখতে পারি? আমরা হিরেকে চকচক করতে দেখি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে। আমরা কচু পাতার উপরে যখন জল জমে থাকে সেটাকে চকচকে দেখতে পারি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যে।